ইতি আমাকে নিয়ে ভিতরে চলে গেল একটা গেস্ট রুমে। আমি ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকলাম, দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজের মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে, ঠোঁট ফেটে চৌচির অবস্থা। তবুও নিজেকে টেনে সামনে রাখার চেষ্টা করি। বেসিনে কল ছেড়ে ভাবলাম গোসল করে একবারে বের হব। বসার ঘরে ফিরে দেখি টেবিলে খাবার সাজানো, ডাল, ভাত, মাংস আর একটা বাটিতে বেগুন ভর্তা। এমন সাধারণ খাবারও আমার কাছে কেন যেন রাজকীয় মনে হচ্ছিল। ইতির মা বললেন, খাও মা, কিছু মনে কইরো না, ঘরে যা ছিল তাই রেঁধেছি। আমি জানতাম না তুমি আসবা, জানলে আরো কিছু রান্না করতাম। আমি কৃতজ্ঞভাবে তাকিয়ে বললাম, না খালাম্মা, সমস্যা নেই। খিদের যন্ত্রণায় পেট ব্যথা করছিল। গতকাল দুপুরে অল্প করে ভাত খেয়েছিলাম, এরপর রাতে আর খাওয়া হয়নি। এই মুহূর্তে এই খাবারটুকু আমার জন্য অমৃত। আমি চেয়ার টেনে বসতেই ইতি আমার প্লেটে ভাত দিল। পাশে ইতির ভাইও বসলো। ইতির বাবা নাকি ওদের পুরনো বাড়িতে গেছে একটু দরকারে, আজকে নাকি ফিরবে না। আমি চুপচাপ আমার মতো খেতে লাগলাম। এদিকে ইতি বকবক করেই চলছে, আমি শুধু হু হা এভাবে বলে যাচ্ছিলাম। অতিরিক্ত খিদের কারণে কোনো কিছুই খেতে পারলাম না বেশি। খাওয়া শেষে ওনারা আমাকে বিশ্রাম নিতে বলল, কিন্তু আমার ঘুম আসছিল না। একা রুমে শুয়ে বসতে আর ভালো লাগছিল। এরপর কোথায় যাব বুঝতে পারছিলাম না। বিকাল বেলা ইতির সাথে হাঁটতে বেরিয়েছিলাম। ও আমাকে চারপাশটা ঘুরিয়ে দেখালো। অনেকদিন পর মনে হলো আমি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি। সন্ধ্যা নামতে আমরা বাড়ি ফিরে আসি। ইতির মা মানে আন্টি চায়ের কাপ দিলেন। কাপটা হাতে নিতে শাশুড়ি মায়ের কথা মনে পড়লেন। রোজ সকাল সন্ধ্যা চিনি ছাড়া ওনাকে আমি চা করে দিতাম। ডায়াবেটিসের কারণে উনি একদম মিষ্টি খেতে পারতেন না। আচ্ছা, শিউলি কি এখন আমার মতো করে ওনাকে নিয়মিত চা বানিয়ে দেয়? ভাবনার মাঝে কাপে চুমুক দিলাম। চায়ে চুমুক দিতে এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো এত মজা চা আমি জীবনেও খাইনি। রাত বাড়ছে, খাওয়া দাওয়া শেষে সবাই বসার ঘরে বসে আছে। আমি বসে আছি এক কোণে, পাশে ইতি। ও অনেক কথা বলছে, শোনাচ্ছে ভার্সিটির গল্প, হোস্টেলের দিনগুলো, ওর ছোট ভাইয়ের দুষ্টামি। আমি মন দিয়ে কিছুই শুনতে পারছিলাম না। চোখের সামনে শুধু ভেসে উঠছিল তানবীরের মুখ, আমার প্রতি তার যত্ন, কানে বাজছে তার কণ্ঠস্বর আর সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি। মাঝে মাঝে ইতি প্রশ্ন করছে, আমি হ্যাঁ না বলে এড়িয়ে যাচ্ছি। রাত 10টার পর ঘুমাতে চলে গেল ইতির ছোট ভাই আর মা। ইতি আমাকে নিয়ে যায় নিজের ঘরে। যদিও বা আমি গেস্ট রুমে শুতে পারতাম, কিন্তু ও বায়না করে ওর সাথে ঘুমাতে হবে। ছোট্ট ঘরটা কি সুন্দর করে সাজানো, গোলাপি রঙের পর্দা আর বিছানার চাদর। ইতি বোধহয় গোলাপি রং বেশি পছন্দ। দেওয়ালে ঝুলছে কিছু ছবির ফ্রেম, ইতি ছোটবেলার মা বাবার সাথে তোলা ছবি। ছবিগুলোর দিকে তাকিয়ে রইলাম। আমার যখন 2 বছর বয়স, তখন মা বাবা স্টুডিওতে নিয়ে গিয়ে ছবি তুলেছিলেন। সেই একটা পারিবারিক ছবি আমার আছে এখনো ডায়েরিতে। আমি বিছানায় চুপচাপ শুয়ে পড়ি, ইতি পাশে শোয়া, একটা গল্পের বই হাতে। ঘুমাবি নাকি গল্প পড়বি কিছুক্ষণ? আমি মাথা নাড়ি। ইতি বই বন্ধ করে পাশে রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে ঘরে নীরবতা বইতে শুরু করে। গভীর রাত, ঘড়ির কাঁটা টিকটিক করছে। হঠাৎ স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। শোয়া থেকে আচমকা হচ্ছে, উঠে বসি, শ্বাস নেওয়ার চেষ্টা করি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথা নাড়তে বিছানার পাশে দেখি ইতি বসে আছে। রুমে হালকা আলো জ্বলছে, ওর চোখে উদ্বেগ। কিছু বলার আগেই দরজায় টোকা পড়ে। ইতির মা এসে দাঁড়ায়। কি হয়েছে মা, এত রাতে চিৎকার করতেছিস কেন? তুই কি ঠিক আছিস? আমি চুপ করে তাকিয়ে থাকি। ইতি ধীরে ধীরে বলে, আম্মু ও ঘুম থেকে চেঁচামেচি করছিল, তানবীর নাম নিচ্ছিল বারবার, মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখেছে। ইতির মা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। কি হয়েছে মা তোর? তুই কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? আমি চোখ তুলে ইতির দিকে তাকালাম। ইতি আমাকে আবারও জিজ্ঞেস করলো, তোর সৎ মা কি কিছু বলেছে? ছোটবেলায় শুনেছিলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করেছে, তারপর তোর মা তোকে রেখে নিজের বাপের বাড়ি চলে গেছে। আমরা ওখান থেকে চলে আসার পর তারপর আর কোনো খবর নিতে পারিনি। আজকে তোকে দেখে মনে হচ্ছে তোর সাথে গুরুত্ব কিছু ঘটেছে। আমি তোকে কথাটা জিজ্ঞেস করব ভাবছিলাম, কিন্তু সাহসে কুলাতে পারিনি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ইতির মা নরম সুরে বললেন, তোমার ইচ্ছা হলে নিজের মনে করে বলতে পারো মা। ইতির মায়ের মায়াবতী স্পর্শ, যা এত বছরও পাইনি, সেই স্পর্শ একটু একটু করে আমায় আরো নরম করে দিল। সেই স্পর্শে আমি ভেঙে পড়লাম। চোখের পানি আটকে রাখতে পারলাম না। হু হু করে কাঁদলাম। গলার ভেতরে দলা পাকানো কষ্টগুলা বেরিয়ে আসলো। সাথে সাথে দুজনে মিলে ব্যস্ত হয়ে গেল কান্না থামাতে। ইতির মা জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। বহুদিন পর কেউ আমাকে এত মায়া দিল। কান্নার বেগ কমাতে এক গ্লাস পানি এনে দিল ইতি। গ্লাসটা নিয়ে পান করলাম। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এরপর আমি বললাম, আমি আর পারতেছি না খালাম্মা, আমি আর পারতেছি না। উনি চুপ করে আমার পিঠে হাত রাখলেন, বললেন, বল মা কি হয়েছে? কষ্ট যদি বুকের ভেতর রাখিস ওটা আবার বিষ হয়ে যায়। তুই বল, আমি শুনছি। আমি চোখ মুছে ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করলাম। নিজের বাবার দ্বিতীয় বিয়ের কথা, সেই ঘরে অবহেলা, তানবীরের সাথে বিয়ে যেটা প্রথম স্বপ্নের মতো হয়েছিল আর শেষটা দুঃস্বপ্ন হয়ে ভেঙে যায়। নীরব দর্শক ছিল ইতি আর ইতির মা। একবারও আমায় থামায়নি। সব বলার পর নিজের কাছে অনেক বেশি হালকা লাগছিল, যেন বুকের উপর একটা পাথর ছিল সেটা খুলে রাখতে পারছি। ইতি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তো ভাবতেই পারিনি লাবণ্য, জীবনে এত কিছু হয়ে গেছে। আমি চুপ করে আছি, কথা বলার শক্তি নেই, শুধু ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে। ইতি চোখ মুছে বলতে শুরু করে, তুই কতটা সহ করেছিস রে লাবণ্য, আমি ভাবতেই পারছি না। তোর জায়গায় আমি হলে এত
কিছু সহ করতে পারতাম না। তোর উচিত ছিল তানভীর আর ওর পরিবারের নামে প্রতারণার মামলা করা। ওরা তোকে ঠকিয়েছে, তোর জীবনটা নষ্ট করেছে। তুই কেন নিজের অধিকার না বুঝে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলি? এখনকার আইন কতটা শক্তিশালী তুই কি জানিস? আমি শান্ত গলায় বলি, কি করে করতাম ইতি? সারা জীবন চার দেওয়ালের মধ্যে থেকেছি আমি। মাধ্যমিকের পর তো পড়াশোনাই করতে পারি না, দুনিয়া দেখি নাই। আইন, আদালত, মামলা এসব তো কাগজে কলমে শুনেছি শুধু, কেউ বলে দেয়নি আমার অধিকার আছে। তুই তো শহরে বড় হয়েছিস, তুই জানিস কোথায় গেলে বেচার মেলা। আমি তো জানি না। একটু থেমে নিঃশ্বাস নিয়ে বললাম, এমন না যে সাহস হয়নি, হয়েছে, কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবো, কাকে বলবো, কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারিনি ইতি। মনে হচ্ছিল কেউ শুনলেও বিশ্বাস করবে না। মেয়েদের তো সমাজে এমনই সন্দেহ করা হয়। আমি তো গলা ফাটিয়েও কাউকে পেতাম না, বিশ্বাস কর। ইতি আমাকে বলে, তুই শক্ত গলায় প্রতিবাদ কেন করলি না তানভীর যখন বউ নিয়ে বাড়ি এসেছে? তোর সৎমা যখন মিথ্যা অপবাদ দিল তখনও চুপ রইলি কেন? কিসের প্রতিবাদ করতাম? শিউলি তানভীরের প্রথম স্ত্রী, এটা জানার পর ভেতরটাই নিঃশেষ হয়ে গেল। সবাই বলে মেয়ে মানে প্রতিবাদের প্রতীক, কিন্তু কেউ এটা বলে না যেই মেয়েকে নিজের বাড়িতে অনাহারে অবহেলায় বেঁচে থাকতে হয় তার ভেতরে কতটা সাহস থাকে প্রতিবাদ করার মতো। ছোটবেলা থেকেই তো নিজ বাড়িতে বড় হয়েছে কাজের মেয়ের মতো, সেখানে আরেক বাড়ির বউ হওয়ার পরও ওরা প্রথম যে ভালোবাসা দিয়েছে তাতে আমি ওদের কাছে কৃতজ্ঞ। আমার আত্মসম্মান তখন অনেক নিচে নেমে গিয়েছিল। তানভীর যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে প্রতিবাদ শুধুমাত্র তখন মুখের একটা শব্দ ছিল, কাজের রূপ নেওয়ার মতো সাহস ছিল না। ইতির চোখ তখন টলটল করে উঠলো। কিন্তু এখনো সময় আছে, এখন তুই চাইলে আমি ওর কথা থামিয়ে বলি, না ইতি, এখন কিছু করার মতো মানসিকতা শক্তি আমার নেই। আমি শুধু একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই যেখানে কোনো শর্ত নেই। এই কয়েকটা দিন শুধুমাত্র একটু স্বস্তিতে বাঁচতে চাই। মামলা বিচার যুদ্ধ সবই পরে হবে, যদি আমি বাঁচি, এখন আমি শুধু একটু বাঁচতে চাই। ইতি আবারও পাশে এসে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে, তুই থাক আমার এখানে, তুই যতদিন চাইবি ততদিনই থাক।